আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ তার সম্পর্কিত রিলেটেড বিষয়গুলি, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের কটি স্তর রয়েছে এবং সেই স্তরগুলির বৈশিষ্ট্য কি কি। তো তোমরা হয়তো জানো যে বৃদ্ধি এবং বিকাশ কি, তবু আমি একটু বলে নিচ্ছি যে আমরা সকলে কীভাবে যে বৃদ্ধি এবং বিকাশ এই দুটো শব্দের মধ্যে সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ এই দুটো শব্দ আমরা প্রায় একইভাবে ভাবি, কিন্তু দুটোর মধ্যে তুলনা রয়েছে। সেটা তোমরা আগেও হয়তো একটু জেনেছো বা জেনে থাকবে, তবু একটু বলে দিচ্ছি যে বৃদ্ধি হচ্ছে কি, যে দেহের বা কোনো ব্যক্তির বা কোনো বিষয় দৈহিক বৃদ্ধি বা তার ওজনগত বৃদ্ধি বা শারীরিক বৃদ্ধি ইত্যাদি হচ্ছে কি বৃদ্ধি। অর্থাৎ বৃদ্ধির ফলে কি হচ্ছে যে জীবদেহের বিভিন্ন ধরনের আকার এবং আয়তনের পরিবর্তন হচ্ছে। কিন্তু বিকাশটা একটু অন্যরকম। বিকাশ হচ্ছে কি, যখন কোনো জীবদেহের বৃদ্ধি ঘটবে অর্থাৎ তার আকার এবং আয়তনের পরিবর্তন ঘটবে, তার সঙ্গে সঙ্গে তার ভিতর যে গুণাবলীগুলি রয়েছে সেগুলির যদি পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, বিকাশ বলবো। যেমন গুণাবলীগুলি বলতে কি বুঝি আমরা, যেমন তার মধ্যে প্রক্ষোভী বিকাশ ঘটবে, মানসিক বিকাশ ঘটবে ইত্যাদি বিকাশগুলো সঙ্গে সঙ্গে কি ঘটবে। তো এটা আমরা আগে জেনেছি বৃদ্ধি এবং বিকাশের মোটামুটি ধারণা। তো বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে বিভিন্ন মনোবিদ রয়েছে, তারা বিভিন্ন স্তরভেদে বা শিশুর যে বিকাশ রয়েছে সেটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। যেমন আর্নেস্ট জোন্স 4টি ভাগে ভাগ করেছেন, আবার পিকুনাস 10টি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ একটি শিশুর জন্ম থেকে শুরু করে আমৃত্যুকাল পর্যন্ত তারা কি করেছেন, বিভিন্ন স্তরের মধ্যে বিকাশটাকে ভাগ করেছেন। তো আমরা সাধারণত যে জেনারেলি বৃদ্ধি এবং বিকাশের ভাগ রয়েছে সেটা প্রত্যেকটা বইয়ে দেখতে পাই, সেটা হচ্ছে 4টি শ্রেণী বিভাগ বা 4টি ভাগ। এই 4টিরই আবার সাব ক্যাটাগরি রয়েছে। তো আজকে আমি সেই 4টি যে ভাগ রয়েছে বৃদ্ধি বিকাশের বা স্তর রয়েছে সেই স্তরগুলি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্রথম যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি শৈশবকাল। এটা সময়কাল কত বলছে, যে জন্ম থেকে 2 বছর বা কোনো কোনো বইয়ে 3-4 লেখা আছে। তো জন্ম থেকে 2 বা 3 তোমরা লিখবে, অসুবিধা নেই। তো শৈশবকালের ক্ষেত্রেও বিকাশ বলতে আমি আগেই বুঝেছি, বিকাশ বলতে কি শুধু ওজনগত বা আকারগত পরিবর্তনকে বোঝাচ্ছে না, তার সঙ্গে তার দৈহিক, মানসিক, শারীরিক সব বিকাশ অংশকেই বোঝায়, বিকাশের সব অংশকেই বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যদি দৈহিক বিকাশটাকে ধরে নেই, তাহলে শৈশবকালে দৈহিক বিকাশের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি। দৈহিক বিকাশের ক্ষেত্রে আমরা কি দেখি, যে শিশুদের যে রয়েছে মাথার তুলনায় দেহকাণ্ডের বিকাশটা কি হবে, বেশি হবে। অর্থাৎ তাদের মাথার বিকাশটা এই সময় ধীর হয়, কিন্তু তার যে দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে যেমন হাত, পা ইত্যাদি বিকাশটা বেশি হয় তুলনামূলকভাবে। এই সময় আবার কি বলছে, যে তাদের যে হাত, পা বা বোনস, হাড়গুলো থাকে সেগুলো কি হয়, অনেকটা ফ্লেক্সিবল হয়। ঠিক আছে, তার আরও কিছু বৈশিষ্ট্য দেখে নেই আমরা। বলছে কি, যে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন তার ওজন থেকে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ওজন বৃদ্ধি পায়। আমরা যেমন বলছে 5 থেকে 6 মাস বছরে শিশুর ওজন কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে এই যে ওজনটা বৃদ্ধি পাচ্ছে সেটা সব থেকে দ্বিগুণ কোন সময় হচ্ছে, 5 থেকে 6 মাস বছর বয়সে। তো শৈশবকালে দৈহিক বিকাশের মধ্যে আরেকটা আমরা দেখতে পাই উচ্চতাগত পরিবর্তন, যে এটি অনেক ক্ষেত্রে আমরা জানি যে বংশগতির ক্ষেত্রেও নির্ভর করে, আবার পুষ্টি বা স্বাস্থ্যকর খাদ্যের উপরেও অনেকটা নির্ভর করে। তবে 3 বছরের শিশুর গড় উচ্চতা যেটা হয় সেটা 3 ফুটের ওপর হওয়া উচিত। তাহলে কি বলা যাবে যে শিশুটির বিকাশ এবং বৃদ্ধি, দৈহিক বিকাশ সঠিকভাবে হচ্ছে। তো এই দৈহিক বিকাশের ক্ষেত্রে শিশু 2টি নীতি বা ধারা অনুসারে চলে। একটি হচ্ছে কি সেফালোলোকটাল ধারা, আর একটা হচ্ছে কি প্রক্সিমোডিস্টাল ধারা। তো এই দুটো টার্ম আমাদেরকে জানতে হবে,
কারণ একটু গুরুত্বপূর্ণ টার্ম। সেফালোলোকডাল ধারা বলতে আমরা কি বুঝি, যে যখন কোনো শিশুর বৃদ্ধি মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত হয় তখন তাকে আমরা কি বলি, সেফালোলোকডাল ধারা। আর অন্যদিকে প্রক্সিমোডিস্টাল ধারা বলতে কি বুঝি, যখন শিশুর বৃদ্ধি কেন্দ্র থেকে পরিধির দিকে যায়। যেমন মনে করো প্রথমে একটি শিশুর চোয়ালের মাঝখানে দাঁত গজালো, তারপর কি হলো, তার পাশে আমরা দেখি আস্তে আস্তে চোয়ালের দিকে দাঁত গজায়। অর্থাৎ এক্ষেত্রে যে শিশু বিকাশটা হচ্ছে সেটা কি হচ্ছে, কেন্দ্র থেকে বাইরের দিকে হচ্ছে। এই যে বিকাশের নীতি, এটাকে বলা হচ্ছে কি, প্রক্সিমোডিস্টাল ধারা। তো এটা যেটা পড়লাম সেটা হচ্ছে শৈশবকালের দৈহিক বিকাশ। এরপরে আমরা শৈশবকালের মানসিক বিকাশ সম্পর্কে একটু জেনে নিই। শৈশবকালে মানসিক বিকাশের মধ্যে আমরা কোন কোন বিকাশগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, সেগুলো হচ্ছে ভাষার বিকাশ, তারপরে তার বৌদ্ধিক বিকাশ। তো প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি একটু ভাষার বিকাশ, যে শিশুর শৈশবকালে ভাষার বিকাশটা কীরকম হয়। তো শিশু কি করে 2 মাসের কাছাকাছি বয়স থেকে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করতে থাকে। এটাকে আমরা বলছি কি, কুকিং। আবার 4 মাস বয়সে দেখবে তারা এই যে শব্দগুলো উচ্চারণ করলো সেগুলো কি করতে পারছে, উচ্চারণের পার্থক্য আমরা বুঝতে পারছি। এই যে যখন আমরা 4 মাসের বয়স থেকে তাদের উচ্চারণের শব্দের পার্থক্য বুঝতে পারবো, তখন থেকে আমরা কি বলবো, ব্যাবলিং বলবো। সাধারণত শিশুর প্রথম যে ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে কি, কান্না। অর্থাৎ কান্নার মধ্যে দিয়ে তার ভাষার বিকাশ শুরু হয়। তাহলে ভাষার বিকাশের ক্ষেত্রে আমরা দুটো টার্ম জানলাম, একটা হচ্ছে কি কুকিং, আর একটা হচ্ছে কি ব্যাবলিং। কুকিং মানে কি, বিভিন্ন শব্দের তারা উচ্চারণ করে সেটা 2 মাসের মধ্যে। আর ব্যাবলিং হচ্ছে কি, তারা যে বিভিন্ন শব্দের উচ্চারণ করছে সেটার কি পার্থক্য আমরা একটু বুঝতে পারি। ঠিক আছে, এখন আমরা দৈহিক বিকাশের যে আরেকটি স্তর রয়েছে বা ভাগ রয়েছে, সেটা হচ্ছে সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ সম্পর্কে একটু জানবো। তো এই সময় যে আমি আগে বলছি যে এটা কি শৈশবকাল, অর্থাৎ 2 বছর সময় পর্যন্ত জন্ম থেকে। তো সামাজিক বিকাশটা বেশি, তারা বাড়িতেই থাকে বা বাবা মার সঙ্গেই থাকে, তাহলে সামাজিক বিকাশটা পরিবারের মধ্যেই তাদের এই সময়টা কি হয়, বেশি হয়। অর্থাৎ পরিবারের মধ্যেই তারা সামাজিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে এবং তাদের মধ্যে সেই বিকাশটা পরিলক্ষিত হয়। সে ভালো পরিবেশে জন্মগ্রহণ করে বা তার পরিবেশ ভালো হয়, তাহলে অবশ্যই তাহলে কি হবে, সামাজিক বিকাশটা ভালো হবে। কারণ এই সময় যেহেতু শিশু টোটালি বাড়িতে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে, বা বাড়ির যে পরিবেশ রয়েছে, গৃহ পরিবেশ, সেখানে মানুষ হচ্ছে বাবা মা ভাই বোনের কাছে। ঠিক আছে, তো এই সময় যে সামাজিক বিকাশের মধ্যে তাদের মধ্যে কি কি বিকাশ দেখা যাচ্ছে, আত্মকেন্দ্রিকতার বিকাশ দেখা যাচ্ছে, আত্মসচেতনার বিকাশ দেখা যাচ্ছে। এগুলি কিন্তু পরিবার বা পরিবেশ থেকে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে বা বিকাশ হচ্ছে। আর আরেকটা যে তোমার রয়েছে মানসিক বিকাশের ক্ষেত্রে, যে আর একটা অংশ রয়েছে সেটা হচ্ছে প্রক্ষোভিক বিকাশ। এই সময় তাদের মধ্যে কি হয়, রাগ, আনন্দ, ভয়, উল্লাস, ভালোবাসা ইত্যাদির কিন্তু বিকাশ করতে শুরু করে। সুতরাং এই সমস্ত যে বিকাশ তাদের শৈশবকাল থেকেই হতে শুরু করেছে, তার জন্য কিন্তু পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর পরবর্তীতে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে বাল্যকাল, 5 থেকে 11 বছর পর্যন্ত সময়কাল। তো বাল্যকালকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে প্রারম্ভিক বাল্য, মানে যেটা শুরু হচ্ছে বাল্যকাল, আর একটা হচ্ছে পরবর্তী বাল্য। তা প্রারম্ভিক বাল্যটা আমরা যদি 5 থেকে 11কে ভাগ করে নিই, তাহলে তার মধ্যে 5 থেকে 7 বছর পর্যন্ত স্তরটা রয়েছে প্রারম্ভিক বাল্য। তাহলে এই যে 5 থেকে 7 বছর স্তর, এই সময় কি করে শিশুরা সাধারণত স্কুল যাওয়ার আগের স্তর, অর্থাৎ তারা প্রাথমিক বিদ্যালয়ে তখনও পৌঁছায় না, হয়তো 2-1 পৌঁছায়, কারণ প্রাথমিক স্কুলে 5 থেকে 6 বছরের মধ্যে তারা যায়। এই সময় তাদের মধ্যে খেলার প্রবণতাটা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এই জন্য আমরা এই যে প্রারম্ভিক বাল্য স্তরটা রয়েছে এটাকে আমরা টয় এজ বলতে পারি। ঠিক আছে, বা প্রি স্কুল এজ বা প্রি গ্যাং এজ বলতে পারি। ঠিক আছে, তো
তো এই যে প্রারম্ভিক বাল্যকাল রয়েছে এই সময় কিন্তু তাদের একটা কি সেন্সিটিভ পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তর থেকেই ভাষার বিকাশটা তাদের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা পরবর্তীতে কীরকম ভাষা ব্যবহার করবে বা বলতে শিখবে। ঠিক আছে, এখন দৈহিক বিকাশের ক্ষেত্রে বলছে কি, আমরা দেখেছি যে শৈশবে দৈহিক বিকাশ দ্রুত হয়, কিন্তু এক্ষেত্রে আমরা যদি দৈহিক বিকাশটা দেখি তাহলে দৈহিক বিকাশ কি হচ্ছে শৈশবের তুলনায় একটু তুলনামূলকভাবে কম হয়ে যাবে। মানে শৈশবকালে যদি 3 ভাগ দৈহিক বিকাশ আমরা ধরে নেই, সেটা এই বাল্যকালে এসে 3-এর 1 অংশ হবে। ঠিক আছে, মানে 90 যদি আমরা ধরে নেই তাহলে এখানে কত হবে, যে মোট শিশুটির বিকাশ হয়েছে 90, তাহলে শৈশবকালে কত হচ্ছে 90 ধরলে বাল্যকালে এসে সেটা কত হয়ে যাচ্ছে 30%, মানে 3 ভাগের 1 ভাগ বিকাশ হয়। ঠিক আছে, মানসিক বিকাশের ক্ষেত্রে এই সময় তাদের মধ্যে আমরা দেখি শিশুরা যেহেতু খেলা খেলে বেশি করে, ঠিক আছে, তারপরে এটাকে আমরা জ্ঞান এজ বলেছি, টয় এজ বলেছি, প্রি স্কুল এজ বলেছি। সুতরাং এই সময় তাদের মধ্যে চঞ্চলতা দেখা যায়, প্রখরতা দেখা যায়, কিন্তু এই সময় আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে তাদের স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়। তারা বাস্তবিক এবং কাল্পনিক বিষয়গুলির মধ্যে এই সময় নির্ণয় করতে না পারলেও তাদের মধ্যে কিন্তু স্মৃতিশক্তি যে বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, আর প্রক্ষোভিক বিকাশের ক্ষেত্রে এই সময় তাদের মধ্যে ভয় দেখা যায়, আনন্দ দেখা যায়, ঠিক আছে, রাগ দেখা যায়। দৈহিক বিকাশের ক্ষেত্রে এই সময় তাদের সব থেকে বেশি মোটর ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, এখন পরবর্তী যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কৈশোরকাল। তার সময়কাল আগেরটা কততে আমরা শেষ করলাম 11 বছর, আমরা এখানে 11 থেকে 18 নিতে পারি বা 12 থেকে 18 নিতে পারি কৈশোরকাল। তো কৈশোরকাল হচ্ছে কি, আমরা জানি যে বাল্যকালের পর যে স্তরটা রয়েছে সেটা কৈশোরকাল হচ্ছে সব থেকে স্ট্রেচ অ্যান্ড স্ট্রম স্তর। মানে এই সময়ের মধ্যে যে শিক্ষার্থী রয়েছে বা শিশুরা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, মানসিক উদ্বেগ দেখা যায়। ঠিক আছে, এর জন্য এই স্তরটাকে আমরা কি বলছি, ঝড় ঝঞ্ঝার কাল। কি কি সমস্যা দেখা দেয় তাদের মধ্যে, যেমন পরিবার পরিবেশ বা সমাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, এই সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলি কী হয়, বিকশিত হয় বা ভালোভাবে সুগঠিত হতে শুরু করে বেশি ভালো করে। এর জন্য তারা কি করতে, পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না, চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক শিশু ব্যর্থতা পরিণত হয় বা ব্যর্থ হয়ে যায়। তার ফলে তাদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জন্য স্ট্যানলি হল কি বলেছেন, এই স্তরটাকে দুঃখ এবং কষ্টের কাল বলেছেন। তো কাজেই এটা হচ্ছে কি ক্রিটিক্যাল ফেজ অফ এ পার্সন লাইফ, মানে একটা ব্যক্তির জীবনের সবথেকে ক্রিটিক্যাল টাইম হচ্ছে তাহলে কি কৈশোর কাল। এছাড়া এই স্তরের মধ্যে আমরা দেখি যে 12 থেকে 18 বছর বয়সে যে কৈশোরকাল সময়টা রয়েছে, তারা কি হচ্ছে ডিপেন্ডেন্সি টু অটোনমি। আগে তারা কি থাকতো, বাবা মা বা পরিবারের ওপর ডিপেন্ডেন্সি থাকতো, কিন্তু এই সময় তারা কি হয়ে যাচ্ছে, অটোনমি হয়ে পড়ছে। কিন্তু তাদের অন্য অন্য ক্ষেত্রে আমরা ভালো কিছু কি গুণাবলী দেখতে পারি, যেমন বিকাশের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে তাদের হাইট এবং ওয়েট এই সময় খুব বেশি হয় বা দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, আর তাদের মধ্যে আমরা একটা কি দেখতে পারি, হেরোঅরশিপ প্রবণতা, মানে এক নায়কতা বা নায়ক একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো পরবর্তী যে শেষ স্তরটা রয়েছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। আগের স্তরটা রয়েছে কৈশোরকাল, সেটা 18 বছরের শেষ হলো, তার মানে 18 বছরের পরবর্তীতে যে স্তরটা আসবে সেটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক কাল। এখানে আমরা কৈশোরকালের সমস্ত রকম বৈশিষ্ট্য দেখতে পারবো, কিন্তু এখানে এই কৈশোরকালের থেকে যেটা তফাৎ এই কালটা, সেটা হচ্ছে কি
যে এই স্তরে কিন্তু বৃদ্ধি ব্যতীত অন্যান্য বিকাশ প্রায় কি হয়ে যাচ্ছে, স্থিতিশীল হয়ে যাচ্ছে। মানে এই স্তরে যে আমরা বললাম যে তাদের মধ্যে কি হচ্ছে, হাইট, ওয়েট এবং অন্যান্য যে অর্গানগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে বা বিকাশ হচ্ছে, কিন্তু এই 18 বছর পরের থেকে সেটা কি হয়, স্থিমিত হয়ে যায়। আর তাছাড়া অন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এই স্তরের থেকে অনেকটা উন্নত হয়, অর্থাৎ যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম সেটা এই স্তরে এসে তারা অ্যাডজাস্টমেন্ট করতে শিখে, তারা অটোনমি হয়ে পড়ে এই স্তরের মধ্যে এসে, ঠিক আছে। তারপরে বলছে তাদের মধ্যে কিছু কিছু আবার অন্য চাহিদা দেখা যায়, সেটা হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কের চাহিদা, স্বাবলম্বী হওয়ার চাহিদা, যৌন চাহিদা, ভালোবাসার চাহিদা, সৃজনশীলতা চাহিদা, ঠিক আছে। তো আজকে যে আমরা এই যে বৃদ্ধি এবং বিকাশটা সম্পর্কে একটু জানলাম এবং তার স্তরগুলো সম্পর্কে জানলাম, তো আমরা কি দেখতে পাচ্ছি যে জীবনের প্রত্যেকটি স্তর একটা অন্যটার ওপর কি হচ্ছে, নির্ভরশীল হয়ে পড়ছে। অর্থাৎ জীবন বিকাশের আমাদের প্রত্যেকটা স্তর খুবই কি গুরুত্বপূর্ণ। একটি স্তর কি করে, অন্য স্তরকে বিকাশ করতে বা ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। একটি স্তর যদি কোনো রকম বা কোনো কারণে ঠিকঠাক বিকাশ না হয়, তাহলে পরবর্তী স্তরে তার কি করে ইমপ্যাক্ট পড়ে বা খারাপ প্রভাব লক্ষ্য করা যায়।